Hi and hello and once again welcome to our recap series. আজকে আমরা যে চ্যাপ্টারটা রিক্যাপ করব তার নাম হচ্ছে নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র। ওকে, তো এই চ্যাপ্টারের সবার প্রথম টপিক আমাদের কি? এই চ্যাপ্টারের আমাদের সবার প্রথম টপিক হচ্ছে ফোর্স বা বল। ঠিক আছে, ফোর্স বা বল কাকে বলে? ফোর্স বা বল কাকে বলে? যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় বা কোনো গতিশীল বস্তুকে স্থির করা যায় বা কোনো গতিশীল বস্তুর গতিবেগের পরিবর্তন করা যায় বা কোনো স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করা যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফোর্স বা বল। ফোর্স বা বল এমন একটা জিনিস যেটা প্রয়োগ করা যায় কোনো বস্তুর উপরে, যাতে ওই বস্তুটা গতিশীল থাকলে স্থির করা যায়, স্থির থাকলে গতিশীল করা যায় বা গতিবেগের পরিবর্তন করানো যায়, হয় বাড়ানো যায় নাহলে কমানো যায়, বা কি করা যায়, স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তো সেটাকে কি বলে? ফোর্স বলা হয়। এরপরে নেক্সট টপিক আমাদের কাছে কি আসে এই চ্যাপ্টারে? সেটা আসে হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম বা ভরবেগ, এটা কি জিনিস? এটা একটা নতুন টাইপের জিনিস। ধরলাম আমাদের কাছে দুটো বস্তু আছে, বস্তু এ আর বস্তু বি। ঠিক আছে, আমাদের কাছে কি আছে? দুটো বস্তু আছে, বস্তু এ আর বি। এ বস্তু এ মানে এ বস্তুর ভর হচ্ছে 10 কেজি আর বি এর হচ্ছে 20 কেজি। এবার এই দুটো বস্তুর উপরে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই দুটো বস্তুকে ধরলাম আমরা গতিশীল করতে পারলাম, যেটা ডেফিনেশন একটু আগে হলো যে যা প্রয়োগ করে কোনো বস্তুকে গতিশীল করা যায় তাই কি বলা হয়? ফোর্স বলা হয়। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে এই দুটো বস্তুকে গতিশীল করা যাবে। তো এ বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম F1, তার জন্য এর গতি হলো 10 মিটার পার সেকেন্ড গতিবেগ। বি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম F2, তার জন্য বি এর গতিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে বস্তু এ আর বস্তু বি দুটোর ক্ষেত্রে বেগ কি হলো, গতিবেগ কি হলো? সেম হলো, 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড। কিন্তু যেহেতু দুটোর ভর আলাদা, এটা 10 কেজি এটার 20 কেজি, সেই জন্য কি যার ভর বেশি তার উপরে বেশি ফোর্স আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কি করতে? সেই একই পরিমাণ গতিবেগ নিয়ে আসতে। এ বস্তুতে আমাদেরকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বি বস্তুতে আমাদেরকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ এই বস্তুটার ভর বেশি। ঠিক আছে, তো কোনো বস্তুর গতিবেগ পরিবর্তন করার জন্য যে ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটা ওই বস্তুর ভরের উপরেও নির্ভর করে। ঠিক আছে, এবার ধরলাম দুটো বস্তুর ভর সমান 10 কেজি আর 10 কেজি। এবার এই দুটোকেই সমান পরিমাণ গতিবেগ দিতে হবে 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড। তাহলে অবভিয়াসলি আমরা জানি দুটোর ক্ষেত্রে কি করতে হবে? ফোর্স সমান পরিমাণ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো ফোর্স যেমন কতটা আমরা গতিবেগ দিচ্ছি তার উপরেও নির্ভর করে, তেমনি তার উপরে নির্ভর করে ওই বস্তুটার ভর কত তার উপরে। ওকে, সো এখান থেকে এই একটা নতুন ভৌত রাশি বা কোয়ান্টিটির সৃষ্টি হয়, যেটাকে বলা হয় মোমেন্টাম ইংলিশে, আর বাংলায় বললে ভরবেগ। কি জিনিস? কোন বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে ওই বস্তুটার মোমেন্টাম বলে বা ভরবেগ বলে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টার শুরুর টপিকে আছে, যেটা এরপরেও কাজে লাগবে, গোটা চ্যাপ্টারে লাগবে, এরপরে বাকি চ্যাপ্টারগুলোতেও লাগবে, আর তারপরেও লাগবে। ঠিক আছে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে বা বুঝতে হবে, যেটাকে বলে এক কথায় মোমেন্টাম বা ভরবেগ। কোনো বস্তুর উপরে কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হবে সেটা ওই বস্তুটা কি ভরের উপরেও নির্ভর করে, তেমনি তার গতিবেগের উপরেও নির্ভর করে। ঠিক আছে, তো কোনো বস্তুর ভর আর বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। ঠিক আছে, তো এটা হলো ভরবেগের কথা। তো প্রথম টপিক কি? ফোর্স। দ্বিতীয় টপিক কি? মোমেন্টাম। তারপরে এই চ্যাপ্টারের 3 নম্বর টপিক আমাদের কি আসে? নিউটনের যে 3টা গতিসূত্র আছে সেই 3টা গতিসূত্র স্টেটমেন্ট। ঠিক আছে, তো নিউটনের প্রথম গতিসূত্র কি বলে? নিউটনের প্রথম গতিসূত্র কি বলে? নিউটনের প্রথম গতিসূত্র বলে কোনো বস্তু উপর যদি বাইরে থেকে নেট প্রযুক্ত বল শূন্য হয় বা নেট বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই দিকে গতিশীল থাকবে। এই কথাটার মানে কি?
কোনো একটা বস্তুর উপর যে নেট ফোর্স প্রযুক্ত হচ্ছে সেটা যদি জিরো হয় বা নেট ফোর্স প্রযুক্ত না হয়, একই কথা দুটোর মানে, যদি না হয় তাহলে কি হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই দিকে গতিশীল থাকবে। তো এই জিনিসটা আমাদের বোঝার অনেক কিছু আছে। যেমন কি একটা এক্সাম্পল দেই, ধরলাম এটা সারফেস, এই সারফেসের উপরে একটা বল আছে, ঠিক আছে। এবার এর উপরে আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ধাক্কা যদি না দেই, কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করলাম, তাহলে এটা স্থির থাকবে, ঠিক আছে। কিন্তু এর উপরে আমি যদি এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি, ধরলাম F1 ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, বস্তুটা এদিকে চলতে শুরু করবে, ঠিক। এইবার আমি যদি এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি F2, তাহলে যেদিকে ফোর্স বেশি হবে সেইদিকে বলটা চলতে শুরু করবে, রাইট, গতিশীল হবে। কিন্তু এবার যদি F1 আর F2 সমান হয়, মানে দুদিক থেকে যদি সমান পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করি F আর F, তাহলে কি হলো, তাহলে নেট রেজাল্টেন্ট কি হলো, জিরো হলো। তখনও কিন্তু বলটা স্থির অবস্থাতেই থাকবে। তাই নিউটনের প্রথম গতিসূত্রে যে বিবৃতি দেওয়া বা স্টেটমেন্ট দেওয়া, ওখানে কখনো বলা নেই যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, ওখানে বলা আছে নেট বল প্রযুক্ত না হলে, মানে রেজাল্টেন্ট প্রযুক্ত না হলে। যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে তো নড়বেই না, সরবেই না, কোনো কথাই নেই। কিন্তু যদি নেট রেজাল্টেন্ট জিরো হয়, মানে এদিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করলাম, এদিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করলাম সমান পরিমাণে বিপরীত মুখে, তাহলেও কি হবে, বলটা সবসময় চিরকাল স্থির অবস্থায় থাকবে। তাই নিউটনের প্রথম গতিসূত্রে একটা জিনিস যেটা মনে রাখা, সেটা হচ্ছে নেট রেজাল্টেন্ট বলের কথা বলা হয়, ফোর্সের কথা বলা হয়, ঠিক আছে। শুধুমাত্র ফোর্স অ্যাপ্লাই করা হলো কি হলো না সেটার কথা না, নেট রেজাল্টেন্ট ফোর্স কতটা অ্যাপ্লাই হলো কি হলো না সেটার কথা বলা হয়, ঠিক আছে। এবার এটা তো স্থির থাকার কথা। 2 নম্বর কথা কি, যখন চলতে থাকবে, ঠিক। তো ধরলাম এই বলটা চলছে, ঠিক আছে, এই বলটা এদিকে চলছে 10 মিটার পার সেকেন্ডে, ওই একই ভাবে 10 মিটার পার সেকেন্ডে এই বলটা চলছে। এবার এর উপরে বাইরে থেকে যদি আমি কোনো বাধা সৃষ্টি না করি, কোনো ফোর্স, এটা এদিকে যাচ্ছে, তো এদিকে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি একটা, তাহলে কি হবে, ধীরে ধীরে বলটার গতিবেগ কমবে, একসময় গিয়ে স্থির হয়ে যাবে। এটাই নিউটনের প্রথম গতিসূত্র বলে, রাইট। এবার এই ফোর্সটাকে যদি আমি এদিকে অ্যাপ্লাই করি, এদিকে অ্যাপ্লাই না করে আমি এদিকে অ্যাপ্লাই করলাম ফোর্সটাকে, তখন কি হবে, গতিবেগ ধীরে ধীরে বেড়ে যাবে, তখন বাধা সৃষ্টি হচ্ছে না, তখন ওকে সাহায্য করছে, ঠিক আছে। তো ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেটার উপরেও ম্যাটার করে, যে গতিশীল বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলেই যে সেই বস্তুটা গতি কমতে থাকবে বা স্থির হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো এদিকে বস্তুটা আগাচ্ছে, ফোর্স যদি এদিকেই অ্যাপ্লাই করি, তাহলে বস্তুটার গতিবেগ ধীরে ধীরে বাড়বে, ওকে। এবার নর্মালি যখন কোন একটা বল বা কোন একটা গাড়ি চলে, তখন কি হয়, অনেক ধরনের বাধার সৃষ্টি হয়, ঠিক আছে। কারণ নিউটনের যে গতিসূত্র, প্রথম গতিসূত্র, এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, ওকে। বাস্তবে এভাবে সম্ভব না, কারণ কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে পারে না। কেন, কারণ বাইরে থেকে কিছু না কিছু বল প্রযুক্ত হবেই, কিছু না কিছু বাধা সৃষ্টি হবেই, যার জন্য ও ধীরে ধীরে নিজের গতিশক্তি হারাতে থাকবে আর একসময় গিয়ে স্থির হবেই ওটা, ঠিক আছে। যেমন কি কি বাধা সৃষ্টি হতে পারে, এয়ার রেজিস্ট্যান্স, বায়ুর বিরুদ্ধে, ঠিক আছে, বাধা সৃষ্টি করতে পারে, ফ্রিকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এক্সেট্রা এক্সেট্রা, যা কিছু টাইপের হয় সেসব হতে পারে, ঠিক আছে। এয়ার রেজিস্ট্যান্স হতে পারে, ফ্রিকশন হতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু হতে পারে, যার জন্য ধীরে ধীরে ওটা স্থির হতে থাকে। তো নিউটনের গতিসূত্র কি, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, ওকে। কারণ কোনো গতিশীল বস্তু যদি চলতে থাকে, তার উপরে বাধার সৃষ্টি হবেই, আর সেটা কোনো না কোনো এক সময় গিয়ে স্থির হবেই, ঠিক আছে। তো নিউটনের প্রথম গতিসূত্র, স্থির বস্তুর উপর যদি কোনো নেট রেজাল্টেন্ট বল জিরো হয়, মানে কোনো নেট রেজাল্টেন্ট বল প্রযুক্ত না হয়, তাহলে স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। কেন, কারণ এদিক থেকেও ফোর্স অ্যাপ্লাই করলাম না, এদিক থেকেও করলাম, তাহলে এটা তো এইভাবে চলতেই থাকবে, এটা তো এইভাবে চলতেই থাকবে। উল্টো দিকে তো কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না একে আটকানোর জন্য, তো চলতেই থাকবে এইভাবে, কোনো অসুবিধাই নেই এর, ঠিক আছে। এটা হলো নিউটনের নিউটনের প্রথম গতিসূত্র, ওকে। এবার নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিছু সাব টপিক হিসেবে পাই কিছু জিনিস। যেমন কি প্রথম জিনিস হচ্ছে ইনারশিয়া বা জাড্য। ইনারশিয়া বা জাড্য কি, কোনো বস্তুর, কোনো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা বা চেষ্টা, আর কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা বা চেষ্টাকে কি বলা হয়, জাড্য বা ইনারশিয়া, ঠিক আছে। তো নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী যেহেতু বস্তু দুই রকম ভাবে থাকতে পারে, এক স্থির অবস্থায় আর একটা গতিশীল অবস্থায়, তাই জাড্য বা ইনারশিয়াও দুই রকমের হয়।
স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট আর গতিজাড্য বা ইনার্শিয়া অফ মুভমেন্ট। ঠিক আছে, তো কাকে বলে? কোনো স্থির বস্তু নিজের স্থির অবস্থাকে বজায় রাখার যে চেষ্টা করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য। আর কোনো গতিশীল বস্তু নিজের গতিশীল অবস্থাকে বজায় রাখার যে চেষ্টা করে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন। ঠিক আছে, এটার অনেক সিম্পল উদাহরণ আছে, যেমন কি একটা এক্সাম্পল সবসময় দেওয়া হয়, সেটা হচ্ছে একটা গ্লাস রাখা হলো, তার উপরে একটা কার্ডবোর্ড দেওয়া হলো, এবার তার উপরে যদি একটা কয়েন রাখা হয়, এরকম করে একটা সিস্টেম তৈরি করা হলো, একটা গ্লাস, তার উপরে একটা কার্ডবোর্ড, তার উপরে একটা কি বললাম কয়েন রাখা হলো। ঠিক আছে, এবার যদি হঠাৎ করে সাডেনলি যদি কার্ডবোর্ডটাকে সরিয়ে দিই আমরা জায়গাটা থেকে, তাহলে কি হবে? কার্ডবোর্ডটা সরে যাবে, কয়েনটা কিন্তু ওই কার্ডবোর্ডের সাথে সরে যাবে না, কয়েনটা গিয়ে সোজা নিচে গ্লাসের মধ্যে পড়বে। এবার কেন পড়ে? এখানেই এই স্থিতিজাড্যের কনসেপ্ট ইউজ করা হয়। কিরকম? কয়েনটা স্থির অবস্থায় আছে, রাইট? এবার কার্ডবোর্ডটাকে সাডেনলি সরানো হলে কার্ডবোর্ডটার মধ্যে গতিশক্তি আসলো, কার্ডবোর্ডটা গতিশীল হলো, চলে গেল, কিন্তু কয়েনটা কি চেষ্টা করবে? নিজের স্থির অবস্থাকে বজায় রাখার চেষ্টা করবে। সেই জন্য কি হবে? ও ওখানেই স্থির থাকবে, ও কার্ডবোর্ডের সাথে চলতে শুরু করবে না। আর এবার যেহেতু কার্ডবোর্ড সরাই দিলে কার্ডবোর্ডটা সরে গেল, তাহলে বাঁচলো হচ্ছে কয়েনটা ওখানে, আর কয়েন আর গ্লাসের মাঝখানে কিচ্ছু নেই, গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানবে, তাই ওটা কি হবে? নিচে চলে যাবে। ঠিক আছে, ওরকম এই গতিজাড্যের উদাহরণ কি? গতিজাড্যের উদাহরণ হচ্ছে, আমরা যেমন বাসে যখন চলি, তখন হঠাৎ করে যদি বাস থামে, ব্রেক দেয়, তখন কি হয়? আমরা সামনের দিকে এগিয়ে যাই। কেন? কারণ বাস যখন চলছিল তখন আমরাও চলছিলাম। বাস যখন হঠাৎ করে সাডেনলি থেমে গেল, তখন কি হলো? আমাদের বডির নিচের অংশটা যেটা বাসের সাথে কানেক্টেড ছিল সেটা থেমে গেল, কিন্তু আমাদের আপার বডি তো চলছিলই, তাই না? তো আমাদের আপার বডি কি চেষ্টা করবে? চলার চেষ্টা করবে, তাই হঠাৎ করে আমরা এগিয়ে যাই। ঠিক আছে, তো এরকম গতিজাড্য আর স্থিতিজাড্যের কিছু সিম্পল উদাহরণ থাকে। এছাড়া কিসের উদাহরণ পাওয়া যায়, মানে কি পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে? কনসেপ্ট অফ ফোর্স বা বলের ধারণা। কি জিনিস? এই যে কোন স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে, এই অবস্থা চেঞ্জ করার জন্য যেটা প্রয়োগ করতে হয় সেটাকে কি বলা হয়? বল বলা হয় বা ফোর্স বলা হয়, যেটা সম্পর্কে আমরা প্রথমেই কথা বললাম। তাছাড়া কি পাওয়া যায় এই প্রথম গতিসূত্র থেকে? কি পাওয়া যায় সিদ্ধান্ত? সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র কাকে বলে আশা করি বলতে হবে না, এটা সম্পর্কে আমরা সবাই জানি। নির্দেশতন্ত্র যার সাপেক্ষে আমরা কোনো কিছুকে মাপবো সেটা। তো এখানে এই প্রথম গতিসূত্র থেকে আমরা বলতে পারি নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স দুই ধরনের হয়, এক ইনার্শিয়াল আর দুই নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল মানে হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর নন ইনার্শিয়াল মানে হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, তো কাকে বলে ইনার্শিয়াল বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র? কাকে বলে? যে সব নির্দেশতন্ত্র নিউটনের গতিসূত্রকে মেনে চলে তাদেরকে কি বলে? ইনার্শিয়াল নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, কিরকম? মানে যে রেফারেন্স ফ্রেম স্থির অবস্থায় থাকবে বা সমবেগে গতিশীল থাকবে, মানে এক কথায় নিউটনের গতিসূত্র মেনে চলবে। ঠিক আছে, সেগুলোকে কি বলে? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর যেগুলো মেনে চলবে না সেগুলোকে কি বলা হবে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, তো এগুলো জাস্ট মনে রাখার জিনিস। এরপরে আমরা আসবো হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, 2 নম্বর গতিসূত্র। ঠিক আছে, এরপরে আমরা আসবো নিউটনের 2 নম্বর গতিসূত্র। নিউটনের 2 নম্বর গতিসূত্রে আমরা সোজা দেখবো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম। সেটা কি হয়? আই থিঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। F ইকুয়াল টু ma। F কি ফোর্স, m কি মাস, আর a কি এক্সেলারেশন। ঠিক আছে, এবার এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে স্টেটমেন্ট দিতে পারি কি? একক ভর, এটার যদি পরিমাণ একক পরিমাণ হয়, 1 ইউনিট হয়, একক ভরের কোনো বস্তুর উপর যদি একক ইউনিট বা একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করা যায়, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করা হলো সেটাকে কি বলা হবে? একক পরিমাণ বল, 1 ইউনিট অফ ফোর্স। ঠিক আছে, তো ভালো করে বলে কি বলা হয়? একক ভরের উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে সেই বস্তুর কি হয়? একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করা যায়, তাকে কি বলা হয়? একক পরিমাণ বল। ঠিক আছে, তো প্রথম গতিসূত্র থেকে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই, বা বল কি জিনিস হয়, কেমন জিনিস হয় সেটা পাই। 2 নম্বর গতিসূত্র থেকে আমরা কি পাই? বলের পরিমাণটা পাই। কার সমান হয়? ভরের সমান ইন্টু ত্বরণের সমান। ঠিক আছে, তো বলের সংখ্যা যদি দিতে বলা হয় একক পরিমাণ ভরের সংখ্যা, তাহলে আমরা এটা দিব।
একক ভরের কোনো বস্তুর উপরে যতটা পরিমাণ বল ক্রিয়া করলে ওই বস্তুটার মধ্যে একক পরিমাণ ত্বরণের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? একক পরিমাণ বল বা ফোর্স। ঠিক আছে, এগুলো ফোর্সের ইউনিট থাকে যেগুলো জানা কথা। সিজিএস এ কি হয়? সিজিএস এ হয় ডাইন, এসআই তে কি হয়? নিউটন। এদের মধ্যে সম্পর্ক 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন হয়। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস, মুখস্থ করার জিনিস এক কথায়। সরি, ঠিক আছে। তো এই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সিম্পল গতিসূত্র, F ইকুয়াল টু ma। এবার এটার থেকে আমরা আরো অনেক কিছু সিদ্ধান্তে আসতে পারি, যেমন কি কোন বস্তুর ওয়েট বা ভার বা বস্তুর ওজন, আমরা এতক্ষণ বস্তুর ভরের কথা বলছিলাম। বস্তুর ভর আর বস্তুর ভার দুটো আলাদা জিনিস। বস্তুর ভর বলতে ওই এমটাকে বোঝায়, মাসকে বোঝায়, কিন্তু বস্তুর ওজন বলতে ডাব্লু কে বোঝায়। ঠিক আছে, বস্তুর ওজন বলতে কি বোঝায়? বস্তুর ওজন বলতে ডাব্লু কে বোঝায়। ডাব্লু কার সমান হয়? ডাব্লু সমান হয় হচ্ছে এম ইন্টু জি এর। ঠিক আছে, এবার এটা কি জিনিস? এম কি? এম হচ্ছে বস্তুটার ভর, ইন্টু জি কি? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তো কোনো বস্তুর ওজন, যেমন আমার ওজন এত, ওর ওজন অত, কারণ ওজন বলতে কি বোঝায়? পৃথিবী সেই বস্তুটাকে বা তাকে যে ফোর্স দ্বারা আকর্ষণ করছে। কেন? এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, F ইকুয়াল টু এম এ, যেখানে এম তো এম এর সমানই আছে, এ মানে ত্বরণ, আর পৃথিবী কোন ত্বরণে কোনো কিছুকে টানে? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ত্বরণে, জি এর ত্বরণে। তাহলে এই দুটো যদি সমান ম্যাচ করে তাহলে এফ আর এটাও সমান ম্যাচ করার কথা। তার মানে পৃথিবী যে ফোর্স দ্বারা কোনো বস্তুকে টানে তাকেই বা আকর্ষণ করে তাকে কি বলা হয়? তাকে ওই বস্তুটা ওজন বলা হয় বা ভার বলা হয়। ওকে, ওজন বলা হয় বা ভার বলা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ওজন। তবে আমরা যখন ক্যালকুলেশন করবো, যা কিছু করবো সবকিছু ভর নিয়ে করি, জানোই তো, যেরকম সবকিছু এম নিয়ে ক্যালকুলেশন হয়। ঠিক আছে, যেটাকে আমরা কি বলে জড়ীয় ভরও বলে থাকি। তো এটা হচ্ছে কিসের কনসেপ্ট? কোন বস্তুর ওজনের কনসেপ্ট। ওজন তাহলে কার সমান হয়? পৃথিবী কোনো বস্তুকে যে ফোর্স দ্বারা বা যে বল দ্বারা আকর্ষণ করে, ঠিক আছে, সেটা হচ্ছে ওই বস্তুর ওজন। তারপরে এখান থেকে আমরা আরো যে দুটো জিনিস পাই সেটা হচ্ছে এক বলের ঘাত আর দুই ঘাত বল। ঠিক আছে, এক বলের ঘাত আর দুই ঘাত বল। তো এক নাম্বার কি জিনিস? ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স বলতে কি বোঝায়? কোনো একটা বস্তুর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম কিছু একটা সময় ধরে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, এটা একটা বস্তু, এই বস্তুর উপরে আমি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম কতক্ষণ ধরে? টি সময় ধরে। টি সময় ধরে আমি এই বস্তুটার উপরে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে এই বস্তুটার বলের ঘাত বলতে কি বোঝাবে? এই ফোর্স ইন্টু এই টাইম। বলের ঘাতকে আমরা রিপ্রেজেন্ট করি জে দিয়ে, সেটা কার সমান হবে? তাহলে এফ ইন্টু টি এর সমান। কার সমান হবে? এফ ইন্টু টি এর সমান। তাহলে যদি সংজ্ঞা বলতে বলা হয় বা ডেফিনেশন বলতে বলা হয় তাহলে কি বলবো? কোনো বস্তুর উপরে কোনো বল যদি প্রয়োগ করা হয় একটা নির্দিষ্ট সময় ধরে, তাহলে সেই বল আর সেই যতক্ষণ সময় ধরে ওই বলটা প্রয়োগ করা হলো সেই দুটোর গুণফলকে কি বলা হয়? ওই বস্তুর ঘাত বলা হয় বা ইম্পালস অফ ফোর্স বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? ইম্পালস। ইম্পালস অফ ফোর্স বলা হয়। তা কাকে বলা হয়? কোনো বস্তুর উপরে কিছু সময় ধরে যদি একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেই কনস্ট্যান্ট পরিমাণ ফোর্সের ভ্যালু ইনটু যতক্ষণ ধরে ওই বলটা প্রয়োগ করা হলো সেই ক্রিয়াকালের সময়টাকে গুণ করে যে আমরা রাশি পাই, যে ভৌত রাশিটা পাই, সেটাকে কি বলা হয়? ইম্পালস অফ ফোর্স বলা হয়, যেটা কার সমান? এফ ইন্টু টি। ঠিক আছে, এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, সেটা কেমন? কি লিখতে পারি? জে ইকুয়াল টু, তাহলে কি হতে পারে? এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম ইন্টু এ, রাইট? এম ইন্টু এ ইন্টু তাহলে কি হয়ে যাবে? টি।
এবার এ মানে কি ত্বরণ হয়, রাইট? তাহলে এম ইনটু ত্বরণ মানে কি লিখতে পারি ভি মাইনাস ইউ, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ভাগ হয়ে যাবে টাইম ইনটু টি, রাইট? তো এখানে টি কে আমরা বাদ দিতে পারি। এখানে তাহলে কি বাঁচলো আমাদের কাছে, জে ইকুয়াল টু আমাদের কাছে বাঁচলো এম ভি মাইনাস এম ইউ। এবারে এম ভি এম ইউ এগুলো কি জিনিস? এম কি ভর, ভি কি গতিবেগ, ঠিক? এবার ভি হচ্ছে ফাইনাল গতিবেগ, ইউ হচ্ছে ইনিশিয়াল গতিবেগ, সেটা আলাদা কথা, শুরুতে আর শেষে গতিবেগ। গতিবেগ তো গতিবেগ, রাইট? মান আলাদা হতে পারে। এটা কি ভর, এটা হচ্ছে বেগ, ভর ইনটু বেগ কি হয়, ভর বেগ হয়, ঠিক? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইম্পালস অফ ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? তো এটা একটা মনে রাখার জিনিস। কি জিনিস এখানে লিখে দিচ্ছি বড় করে, impulse of force is equal to কি হয়, চেঞ্জ অফ মোমেন্টাম। ইম্পালস অফ ফোর্স কার সমান হয়, চেঞ্জ অফ মোমেন্টামের সমান হয়, জে ইকুয়াল টু এম বি মাইনাস এম ইউ, ঠিক আছে? তো বলের ঘাত কি জিনিস বোঝা গেল। এরপরে আমাদের কনসেপ্ট আসে হচ্ছে ঘাত বল। এবার অনেকের কনফিউশন জাগে যে বলের ঘাত, ঘাত বল এগুলো কি জিনিস, আলাদা কি নাকি একই জিনিস? তো কনফিউশন দূর হয়ে যাবে এখনই। আগে আমরা বোঝার চেষ্টা করি ঘাত বল কাকে বলে। কোনো বৃহৎ পরিমাণের বল বা ফোর্স যদি খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করা হয় তাহলেই তাকে কি বলা হয়, ঘাত বল বলা হয়, ঠিক আছে? জাস্ট এইটুকুই, কোনো একটা বড় পরিমাণ ফোর্স যদি খুব অল্প সময়ের জন্য একটা বস্তুর উপরে অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাকে কি বলা হয়, ঘাত বল বলা হয়, ঠিক আছে? তো এখানে একটা ছবি দিয়ে দেখাই আরো সুবিধা হবে। এখানে একটা বলের ছবি আঁকলাম, একটা বল। এবার এর উপরে যদি একটা বড় পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়, এফ, একটা বিশাল বড় পরিমাণ ফোর্স, ঠিক আছে? ধরলাম কত সমান, 1000 নিউটনের সমান, ধরলাম মোটামুটি 1000 নিউটনের সমান ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কত সময়ের জন্য, খুব ছোট সময়, ধরলাম 0.1 সেকেন্ডের জন্য। তাহলে এই ফোর্সকে কি বলা হবে, ঘাত বল বলা হবে। তাহলে ঘাত বল আর কিছুই না, একটা বলই, এক টাইপের ফোর্স, ঠিক আছে? কিন্তু একটা স্পেশাল কন্ডিশন কি, খুব অল্প সময়ের জন্য অ্যাপ্লাই হতে হবে। সরি, কি ঘাত বল এক ধরনের বল হয় বা ফোর্স হয়, খালি কন্ডিশন একটাই যে ওটাকে অ্যাপ্লাই হতে হবে খুব অল্প সময়ের জন্য, খুব একটা ছোট্ট একটা সময়ের জন্য ওটা যদি অ্যাপ্লাই হয় কোনো ফোর্স, তাহলে সেটাকে কি বলা হবে, ঘাত বল বলা হবে। উল্টো দিকে বলের ঘাত কি জিনিস, বলের ঘাত তো অন্য একটা জিনিসই হয়ে গেল, কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো ইনটু কতটা টাইম লাগলো। এই দুটোর গুণফলকে কি বলা হয়, এই দুটোর গুণফলকে বলা হয় হচ্ছে বলের ঘাত। কিন্তু ঘাত বল কি, ঘাত বল তো এক ধরনের ফোর্স বা এক ধরনের বল যেটা কন্ডিশন কি কম সময়ের জন্য অ্যাপ্লাই হতে হবে। তো এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স কি, ঘাত বলকে ইংলিশে ইম্পালসিভ ফোর্স বলে, ঠিক আছে? ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স কি, এমন একটা ফোর্স যে ফোর্সটা খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করা হয়। উল্টো দিকে ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত কাকে বলে, যখন কোনো বস্তুর উপরে যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো ইনটু যতক্ষণ ধরে অ্যাপ্লাই হলো সে দুটোর গুণফল, ঠিক আছে? তাহলে ইম্পালস অফ ফোর্স কি হবে, এই ফোর্স এফ ইনটু এই টাইম, ঠিক আছে? উল্টো দিকে ইম্পালসিভ ফোর্স কি হবে, শুধুমাত্র এই ফোর্সটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স। ইম্পালসিভ ফোর্স এক ধরনের ফোর্স
এবার সেই ফোর্সটা যতক্ষণ ধরে অ্যাপ্লাই হবে, মানে ধরে নিলাম ইম্পালস অফ ফোর্স অন্য যে কোনো ফোর্সের ক্ষেত্রেই হতে পারে, যেহেতু এই একটা উদাহরণ নিচ্ছি তাই সেই ক্ষেত্রে বললাম ইম্পালসিভ ফোর্স কি এক ধরনের ফোর্স যেটা খুব অল্প সময়ের জন্য অ্যাপ্লাই হবে, আর ইম্পালস অফ ফোর্স কি কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হলো তার সাথে কতক্ষণ ধরে অ্যাপ্লাই হলো সে দুটোকে গুণ করলে কি চলে আসে ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত। এটা হচ্ছে বলের ঘাত, এটা হচ্ছে ঘাত বল। ঠিক আছে, ঘাত বল এক ধরনের বল হয়, আর বলের ঘাত একটা অন্য কোয়ান্টিটি হয় যেটা কি ভরবেগের পরিবর্তনের সমান হয়। ঠিক আছে, তো এই হলো ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্সের কনসেপ্ট। তারপরে যদি আমরা আগাই চ্যাপ্টারে, তাহলে আমাদের কাছে আসবে হচ্ছে 3 নাম্বার গতিসূত্র নিউটনের। সবচেয়ে ফেমাস আইএস এই গতিসূত্রটা, নিউটনের 3 নাম্বার গতিসূত্র। নিউটনের 3 নাম্বার গতিসূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ার কি থাকে? সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। মানে ধরলাম এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি, এ বি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে বিও কি হবে? এর উপরে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। ঠিক আছে, ইংলিশে বললে, বাংলায় বললে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এ যেমন বি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করলো, সেটাকে ধরে নিলাম এফ, এ বি এর উপরে অ্যাপ্লাই করলো, সেটা কার সমান হবে? এফ বি এর উপরে যা করলো, কিন্তু বিপরীত দিক হবে ডাইরেকশন, যেহেতু ফোর্স এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি হয়। ওকে, এফ এ বি ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস এফ বি এ। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, মোস্ট ফেমাস একটা গতিসূত্র। সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। একটা বল বা মানে একটা ক্রিয়া কখনো বাস্তবে মানে প্রকৃতিতে এক্সিস্ট করতে পারে না, শুধুমাত্র একটা সিঙ্গেল একটা ফোর্স বা সরি ফোর্স না, একটা ক্রিয়া। ঠিক আছে, একটা অ্যাকশন কি করতে পারে না? প্রকৃতিতে এক্সিস্ট করতে পারে না, নেচারে এক্সিস্ট করতে পারে না, তার রিঅ্যাকশন থাকবেই থাকবে। ঠিক আছে, রিঅ্যাকশন থাকতেই হবে। এবার এখান থেকে কি ফোর্সের ভ্যারাইটি পাওয়া যায়? প্রথম গতিসূত্র থেকে ফোর্সের ধারণা পাওয়া যায়, দ্বিতীয় গতিসূত্র থেকে ফোর্সের ভ্যালু পাওয়া যায়, তৃতীয়টার থেকে ফোর্সের ভ্যারাইটি পাওয়া যায়। ঠিক আছে, যেমন থ্রাস্ট মানে ঘাত, ঠিক আছে, তারপরে টেনশন মানে দড়িতে যে টান বা সুতোতে যে টান, সেই টেনশন, এটা কোনো মাথার মেন্টাল টেনশন না। ওকে, তারপর পুশ ধাক্কা মারা, ইম্প্যাক্ট বা কলিশন সংঘর্ষ হওয়া, অ্যাট্রাকশন আকর্ষণ, রিপালশন বিকর্ষণ, এগুলো ম্যাগনেটিক আকর্ষণ বিকর্ষণের কথা হচ্ছে। ওকে, তারপরে ফ্রিকশন যেটা ঘর্ষণ হয় সেই জিনিসটা। এবার এইভাবে তো অনেক ধরনের ফোর্স পাওয়া যায়, অনেক টাইপের কি হয় অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পাওয়া যায়। ঠিক আছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, অনেক ধরনের থাকে। এইবার এই যে এতগুলো টাইপ বললাম, থ্রাস্ট, ইম্পালস, তারপরে ফ্রিকশন, অ্যাট্রাকশন, রিপালশন, এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি ক্যাটাগরি? এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর দুই নাম্বার হচ্ছে ফিল্ড ফোর্স। কি জিনিস দুটো? কন্ট্যাক্ট ফোর্স কি কোনগুলো? যেসব ফোর্স গুলো মানে অ্যাকশন রিঅ্যাকশন হওয়ার জন্য দুটো বস্তুর মধ্যে কন্ট্যাক্ট বা স্পর্শ হতে হয়, সেই জন্য এটাকে কি বলে? কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল। ঠিক আছে, আর ফিল্ড ফোর্স যেগুলোর ক্ষেত্রে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টের দরকার হয় না, সেগুলোকে কি বলে? ফিল্ড ফোর্স বা বাংলায় বললে ক্ষেত্রজনিত বল। ঠিক আছে, এবার তাহলে কন্ট্যাক্ট ফোর্স ফিল্ড ফোর্সের উদাহরণ কি হবে? কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ কি? যেমন থ্রাস্ট, যেমন পুশ, যেমন কি কলিশন সংঘর্ষ হওয়া, তেমনি ফিল্ড ফোর্সের উদাহরণ কি? অ্যাট্রাকশন, রিপালশন। এগুলো এখানে একটা চুম্বক, এখানে যদি কোনো একটা লোহার জিনিস আনি, তাহলে এদের মাঝখানে অ্যাট্রাকশন কাজ করবে। মাঝখানে কি কোনো ফিজিক্যাল টাচ হলো না, কিন্তু তাও অ্যাট্রাকশন কাজ করছে, তো এগুলোকে কি বলা হয়? ফিল্ড ফোর্স বলা হয়। ঠিক আছে, তো এরকম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে বিভিন্ন ভ্যারাইটিসের কি পাই আমরা? ফোর্স পাই, যেগুলোকে কিভাবে পেয়ার করা হয়? অ্যাকশন রিঅ্যাকশন হিসেবে। ঠিক আছে, অ্যাকশন থাকলে রিঅ্যাকশন হবেই। নাও আগানো যাক। এরপরে
তিনটা গতিসূত্র কমপ্লিট হওয়ার পরে আমাদের টপিক আসে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে প্রবলেমস অন টেনশন। এই যে টেনশনের কথা হলো, সুতোতে টান, দড়িতে টান, সেই টেনশনের উপরে বেস করে প্রবলেম, যেগুলো এই চ্যাপ্টারে কোশ্চেনে আসবে। ঠিক আছে, তাহলে কি আসবে? প্রবলেমস অন টেনশন 1 নাম্বার, 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার পয়েন্ট, তারপর 4 নাম্বার। কি আসবে? প্রবলেমস অফ টেনশন। তো টেনশনের যে প্রবলেম হয় বা সমস্যাগুলো হয়, মানে কোশ্চেন যেগুলো হয়, দুই টাইপের হয়। ঠিক আছে, বা মেইনলি দুই টাইপের টেনশন সম্পর্কে আমরা পড়বো, দুই টাইপের প্রবলেম সম্পর্কে পড়বো। 1 নাম্বার কি? 1 নাম্বার ক্ষেত্রে ডায়াগ্রাম থাকবে আমাদের কাছে অনেকটা এরকম টাইপের। এখানে একটা কপিকল লাগানো থাকবে বা পুলি, এখানে একটা বস্তু থাকবে এম ভরে, এখান থেকে সুতো দিয়ে বাঁধা থাকবে, এখানে আরেকটা বস্তু থাকবে ক্যাপিটাল এম ভরে। ঠিক আছে, এদিকে নিচের দিয়ে কত যাচ্ছে? এমজি, এদিকে টেনশন থাকবে টি, এদিকেও টেনশন থাকবে টি। আর যদি গোটা সিস্টেমটা যদি এদিকে এ এক্সেলারেশনে চলে, তাহলে আমরা এখান থেকে দুটো ইকুয়েশন তৈরি করতে পারি। 1 নাম্বার কি? ক্যাপিটাল এম জি মাইনাস টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম স্মল এ, আরেকটা টি ইকুয়াল টু স্মল এম এ। এই দুটো ইকুয়েশন, এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা এই টাইপের অঙ্কগুলোকে অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, এইসব টাইপের অঙ্কগুলোর অ্যান্সার বের করতে পারবো। এটা হলো 1 নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপের ক্ষেত্রে কি হয়? 2 নাম্বার টাইপের ক্ষেত্রে দুটো বস্তুকে ঝোলানো থাকবে। এখানে কি ছিল? একটা বস্তুকে ঝোলানো, আর একটা বস্তুকে সারফেসের উপরে রাখা ছিল। 2 নাম্বার টাইপের ক্ষেত্রে কি থাকবে? এখানে একটা পুলি লাগানো থাকবে, এখান থেকে কি থাকবে? এখানে একটা বস্তু থাকবে স্মল এম, এখানে একটা বস্তু থাকবে ক্যাপিটাল এম, টেনশন দুদিকেই পড়বে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। ওকে, এদিকে কি হবে? ক্যাপিটাল এম স্মল জি, এদিকে স্মল এম স্মল জি। আর যদি গোটা সিস্টেমটা এদিকে চলে, এবার কোন দিকে চলবে সেটা তো কোশ্চেনের উপরে নির্ভর করবে। নট জেনারেল ক্ষেত্রে এদিকে হবে, কারণ স্মল এম কে মানে সরি ক্যাপিটাল এম কে আমরা বড় ধরি স্মল এম এর থেকে। তাহলে এই ক্ষেত্রে দুটো ইকুয়েশন তৈরি হবে। আবার কি কি? ক্যাপিটাল এম জি মাইনাস টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, আরেকটা হবে হচ্ছে টি মাইনাস স্মল এম জি ইকুয়াল টু স্মল এম এ। এই দুটো ইকুয়েশন তৈরি হলো, এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে সলভ করে আমরা অ্যান্সার বের করতে পারবো। তো এরকম হলো টেনশনের উপরে বেস করে যেগুলো প্রবলেম থাকবে সেই সব টাইপের। ওকে, এগুলোর পরে আসে হচ্ছে আমাদের নেক্সট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে লিফটের প্রবলেম, আর হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজন। লিফটে ওঠা নামার আর হচ্ছে আপাত ওজনের প্রবলেম। ঠিক আছে, সেগুলো কেমন করে হবে দেখা যাক। কিসের প্রবলেম দেখবো? লিফটের দেখবো, আর অ্যাপারেন্ট ওয়েটের। ঠিক আছে, কিরকম ব্যাপার? ধরলাম এটা একটা লিফট, এই লিফটে একটা ব্যক্তি আছেন যার ওজন নিচের দিকে পড়ছে স্মল এমজি। এই ব্যক্তিটা নিজের ওজন ফিল করবে কোনটা? নর্মাল ফোর্সের সমান, রাইট? এবার যদি লিফটটা উপরের দিকে চলতে শুরু করে, তাহলে আমরা কি বলতে পারি? নর্মাল ফোর্স ইজ ইকুয়াল টু হবে এম ইন্টু জি প্লাস এ বা এ প্লাস জি, যে কোনো একটা বলাই যায়। মানে ব্যক্তিটা নিজের ওজনের থেকে নিজেকে বেশি ভারী মনে করবে, ব্যক্তিটার ওজন বেশি মনে হবে আপাতভাবে। ঠিক আছে, কারণ নর্মাল ওজন কত ছিল? এম ইন্টু জি এর সমান, কিন্তু এখানে কত হলো? এম এর থেকে কত হলো? এম জি থেকে কত বেশি হয়ে গেল? এম এ পরিমাণ বেশি হয়ে গেল। ঠিক তেমনি লিফটটা যদি নিচের দিকে নামতে শুরু করে, তখন কি হবে? এটা উপরের দিকে ছিল, এটা নিচের দিকে নামার সময় এন ইকুয়াল টু কি হবে? এম ইন্টু জি মাইনাস এ। তখন ওজন কি হবে? কম মনে হবে। তো এগুলোকে কি বলা হয়? আপাত ওজন বলা হয়। উপরে ওঠার সময় ওজন বেশি মনে হবে, নিচে নামার সময় ওজন কম মনে হবে। এবার যদি নিচে নামার যে এক্সেলারেশন সেটা যদি জি এর সমান হয়, তখন কি হয়ে যাবে? তখন এন ইকুয়াল টু 0 হয়ে যাবে। মানে ব্যক্তিটা ওয়েটলেস মনে করবে, ভার শূন্য মনে করবে নিজেকে। ওকে, এবার যদি এর ভ্যালু জি এর থেকেও বড় হয়ে যায়, তখন কি হবে? তখন এন এর ভ্যালু নেগেটিভে চলে আসবে। এটাকে কি বলা হয়? সুপার ওয়েটলেসনেস। এটাকে কি বলা হয়? ওয়েটলেসনেস বা ভারহীনতা। এটাকে কি বলা হয়? সুপার ওয়েটলেসনেস বা অতি ভারহীনতা। ঠিক আছে, মানে ব্যক্তিটা দেওয়ালের মানে ছাদের দিকে আটকে যাবে, ছাদের দিকে নিজের ভরকে অনুভব করবে, ওজনকে। ঠিক আছে, তো উল্টো দিকে পড়বে।
আর এগুলোর পরে লাস্ট টপিক আসে আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র। তো নাম অনেক বড়, এখানে লিখলাম না, থাক। ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলে? কোন বস্তু সমষ্টির উপর যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, কোন একটা বস্তু সমষ্টি ধরলাম, কিরকম ধরলাম, এটা একটা বস্তু m1 মাস চলছে u1 ভেলোসিটিতে, এখানে একটা বস্তু m2 মাস চলছে u2 ভেলোসিটিতে, ঠিক আছে? এটা এই টোটালটা কি একটা বস্তু সমষ্টি। এই টোটাল বস্তু সমষ্টির উপরে আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ঠিক আছে, আর এদের মধ্যে যদি পরস্পর কোন রকম মানে অ্যাট্রাকশন রিপালশন কোন রকম অ্যাকশন রিঅ্যাকশন যদি হয়, ঠিক আছে, কোন রকম অ্যাকশন রিঅ্যাকশন বলতে এরকম হলো, ধরলাম m1 আর m2 এর মধ্যে কলিশন হলো, m1 আর m2 এর মধ্যে কলিশন হলো, তারপরে কি হলো, ওই দুটো আবার আলাদা আলাদা ভাবে চলতে শুরু করে দিল, কিন্তু তাদের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল, v1 আর m2 এর ভেলোসিটি কত হয়ে গেল, v2, ঠিক আছে? তাহলে বাইরে থেকে দেখে মনে হতে পারে যে ফার্স্টে তো ভেলোসিটি এক ছিল, পরে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল, তার মানে কি মোমেন্টামও চেঞ্জ হলো, ভরবেগও চেঞ্জ হলো, কিন্তু না, যেহেতু এই সংস্থাটার উপরে বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, সেই জন্য এই বস্তুটা শুরুতে যা ভরবেগ হবে আর শেষে যা ভরবেগ হবে দুটো সমান হবে, ঠিক আছে? এটাই সূত্র বলে। তো প্রথমে ভরবেগ কত ছিল? প্রথমে ভরবেগ ছিল m1 u1 প্লাস m2 u2, আর পরে কত হলো m1 v1 প্লাস m2 v2। এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? তো এটা একটা মনে রাখার জিনিস, এটা মনে রাখতে হবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যে শুরুতে ভরবেগ কত ছিল মানে যা হবে আর শেষে ভরবেগ যা হবে দুটো সবসময় সমান থাকবে যদি বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করা না হয়। ইম্পর্টেন্ট একটা জিনিস, অঙ্কতে অনেকবার কাজে লাগবে, ঠিক আছে? সো এই দিয়ে নিউটন লস অফ মোশনের প্রতিটা টপিক আমাদের একবার করে রিক্যাপ করা কমপ্লিট। আশা করি সবগুলো টপিক সম্পর্কে বোঝা গেল। যদি কোনোটা সম্পর্কে ডিটেলসে বুঝতে হয় তাহলে সেগুলো সম্পর্কে ডিটেলসে ক্লাস করানো আছে, নিচের ডেসক্রিপশনে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখতে পারো। তো এরপরের দিন থেকে আমরা শুরু করবো হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক। সো দেখা হচ্ছে সেদিনই। আশা করি বোঝা গেল, এগুলো সব কিছু বোঝা গেল। লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশন। ওকে, টাটা।